হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম তোমাদের শিওর শটের কেমিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট অধ্যায়ের সিকিউতে, অর্থাৎ পুরা কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো তোমরা একটা জিনিস খেয়াল করো যে শিওর শটের আসলে উদ্দেশ্যটা কি। দেখো, আমরা কিন্তু আমাদের এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে গেলেই তুমি দেখতে পাবা যে তোমাদের জন্য ওয়ান শট দেওয়া আছে, সবগুলো চ্যাপ্টারে ওয়ান শট দেওয়া আছে। সো তুমি কিন্তু ওয়ান শট দেখে একটা ক্লাসেই এক চ্যাপ্টারের 100% প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেছো। আবার তুমি কি করতে পারতেছো যে তোমাদের জন্য, তোমরা যদি এসএসসি 26 হয়ে থাকো, যদিও এই ক্লাসটা এসএসসি 26, 27, 28 হয়তো আরো কয়েক বছর পরের স্টুডেন্টরাও এটা দেখে উপকৃত হবা, বাট যারা এসএসসি 26-এর আছো তাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে। সো ফাইনাল রিভিশন ব্যাচেও কিন্তু তোমরা আমাদের ক্লাসটার পাশাপাশি যদি শিওর শটের ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবা এবং তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের অন্য কোনো দিকে তাকানো লাগবে না। সো তোমরা কি করতে পারো ভাইয়া, যে তোমাদের এই এসএসসি এফআরবিতে যদি 400 টাকা ডিসকাউন্ট চাও তাহলে ভালো হয় না? তোমরা ভাইয়ার নামের সাথে অর্থাৎ রাইয়ান 400 এই কোডটা ইউজ করে কিন্তু 400 টাকা ডিসকাউন্ট পেতে পারো। ঠিক আছে, সো আসো আমরা পরের টপিকে চলে আসি। সো আমাদের এই যে চ্যাপ্টারটা খনিজ সম্পদ জীবাশ্ম, আমরা জানি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা আমাদের। সো আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? আমাদের উদ্দেশ্যটা থাকবে হলো এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসুক, 3টা সিকিউ আসুক, আমাদের যেন সেটা মিস না যায়। এবং এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন, দেখো আমাদের এই ক্লাসটা কিন্তু আসলে শুধু সিকিউ বললে ভুল হবে, আমরা কিন্তু সিকিউ প্লাস শর্ট কোশ্চেন নিয়েও তোমাদের সাথে কথা বলবো। সো এই চ্যাপ্টারের শুরুতেই একটা কথা না বললেই না, আমরা একটু মনে করার চেষ্টা করি যে আমাদের এই চ্যাপ্টারটায় আসলে কি কি জিনিস আছে। আমাদের এই চ্যাপ্টারটায় কি কি জিনিস আছে এটা আমাদের জন্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করব, আমরা প্রথমেই চলে যাব যে চ্যাপ্টারের টপিকগুলা কি কি। সো চ্যাপ্টারের মেইন টপিকস, গুলা কি কি আমাদের এই জিনিসগুলা জানা লাগবে। সো প্রথমে আমাদের এই চ্যাপ্টারে যে টপিকটা আছে সেটা হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অ্যান্ড টাইপস, মানে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের ধরন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের চলে আসে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপর আমাদের চলে আসে হলো অ্যালকোহল, অ্যালডিহাইড। এরপর চলে আসে হলো আমাদের অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, আমি যেটাই লিখি না কেন। এরপর চলে আসে হলো আমাদের ব্যবহার, যেগুলোকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। এরপর সর্বশেষ চলে আসে পলিমার, যেটা আবার শর্ট সিলেবাসে মানুষজনের নাই। এইটা কিন্তু শর্ট সিলেবাসের মানুষজনের নাই। সো প্রথম কথা, আমাদের এই চ্যাপ্টারে আসলে সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট এই পার্টটা সিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর মানে কি ভাইয়া বাকিগুলো বাদ দিতে বলতেছেন? না। যদি তুমি এসএসসি 26 হও তাহলে তোমার শর্ট সিলেবাস আছে, যদি তুমি এসএসসি 26 না হও তাহলে তোমার শর্ট সিলেবাস নাই থাকতে পারে। সো তুমি ফুল চ্যাপ্টারটা পড়বা এবং আমার কাছে মনে হয় এটা যদি সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, এরপর গিয়ে পলিমারটা হবে হলো সিকিউর জন্য তার কাছাকাছি ইম্পর্টেন্ট। এরপর বাকিগুলাও কিন্তু ঘুরে ফিরে আসে, বাট এগুলো আসলে একদম সলিড মার্ক, সলিড অ্যান্সার, সলিড মার্ক। তুমি ভুল করার কোনো সুযোগ নাই এবং আশা করি তুমি ভুল করবাও না। সো তোমার এইটা গেল। সো এই জিনিসগুলো আমরা মূলত এবার দেখব। তো এবার তোমাদের কোশ্চেন মাথায় আসতে পারে যে ভাইয়া তাহলে এসকিউর জন্য ইম্পর্টেন্ট কি? এসকিউর জন্য তোমাদের ইম্পর্টেন্ট হলো সংজ্ঞা, হাইড্রোকার্বনের ধরন, এবং একটা জিনিস এইখানে আলাদা করে আমি লিখে দেই যে পেট্রোলিয়ামের আংশিক পাতন, এটাও কিন্তু চ্যাপ্টারের টপিক। সো এই জিনিসটা কিন্তু আসলে যতটা না বেশি তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি কিন্তু তোমার এসকিউ বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, সো সংজ্ঞা, হাইড্রোকার্বনের ধরন, পেট্রোলিয়ামের আংশিক পাতন, তারপর নামধারী বিক্রিয়া, অর্থাৎ কিছু বিক্রিয়া দেখবা স্পেশাল, যেমন ডিকার্বক্সিলেশন,
তারপর তোমার অসম্পৃক্ততার পরীক্ষা, এই টাইপের পরীক্ষাগুলো একটু পড়ার চেষ্টা করবা। এরপর সংকেত, বিভিন্ন যৌগের সংকেত শর্ট কোশ্চেনে আসতে পারে এন্ড এটসেট্রা। মোটামুটি এই টপিকগুলা এবং ছোটখাটো ব্যবহারগুলো তো আমি সিকিউর জন্য বলেই দিছি, তুমি যদি এগুলা পড়তে পারো তোমার কিন্তু এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলোও কভার হয়ে যাবে। সো আমরা এখন বেছে বেছে একদম রিসেন্টলি আসা কিছু সিকিউ সলভ করব এবং আশা করি এই সলভগুলো করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে মোটামুটি কোন টপিকগুলা থেকে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে, আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো প্রথমে আমরা চলে যাই। দেখো ঢাকা বোর্ডে 2025 সালে একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনটা কি এইটা আমাদের একটু বোঝা লাগবে। আচ্ছা, এইবার তোমাকে প্রথমে ভর সংখ্যা কাকে বলে, অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন কত, এগুলো আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন না, সো এটা আমরা বাদ দিলাম। এইবার তুমি একটু পরের কোশ্চেনটা খেয়াল করো ভাইয়া, তোমার পরের কোশ্চেনটায় কি আসছে, তোমার পরের কোশ্চেনটায় কিন্তু আসছে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা। পি যৌগটা তুমি যদি একটু মনে করে দেখো, তোমার পি যৌগটা আসলে কি ছিল, তুমি একটু মনে করার চেষ্টা করো যে তোমার পি যৌগটা আসলে কি ছিল। দরকার হলে তুমি আধা মিনিট সময় নিতে পারো, যেন রেকর্ডিংটায় তোমাকে তো সলিউশন দেয়াই আছে, সলিউশন দিয়েই দিচ্ছি, বাট তুমি যেন এটা মনে করতে পারো এই জন্য তোমাকে আমি একটু সময় দিচ্ছি। একটু মনে করার চেষ্টা করে দেখো যে মূলত এটা কি হতে পারে, মূলত এটা কি হতে পারে, এটা একটু তুমি দেখার চেষ্টা করো, তোমার মনে আছে নাকি। আমি তোমাদের হিন্ট দিয়ে দেই যে এটা কি অ্যালকিন হবে না অ্যালকাইন হবে, তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো, তাহলে দেখবা তুমি খুব সুন্দর করে এটা পেরে যাচ্ছ। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বাই দ্য ওয়ে আমাদের বলছি কিনা জানি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তাহলে তোমার এটা দেখো, এতক্ষণে আশা করি যারা পারার তারা পেরে গেছো যে এটা কিন্তু অ্যালকাইন টু অ্যালডিহাইড, অ্যালকাইন। এটা কত নাম্বার লিখতেছি আমরা, গয়ের জন্য লিখতেছি। এটা আমার কি হয় বলতো, যে 20%, এই যে এগুলা ডট ডট দিয়ে লিখে দিলাম যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস, এইটাতে আমার ইথানল উৎপন্ন হয়। ভেরি গুড। এখন তোমাকে কি বলছে, উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা। সো অসম্পৃক্ততার পরীক্ষা আমরা খুব ভালো মতো জানি, আমরা একটা দেখাই দিলেই হবে যে আমাদের এই পি যৌগ কি, তার মানে এটা হলো আমার পি যৌগ। সো সিএইচ, এইটাকে আমি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই তাহলে কিন্তু আমার সিএইচ Br2 সিএইচ Br2 হয়ে যাবে। তাহলে এটা তোমার কি হয়ে যাবে বলো তো, টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। এবং আরো একটা জিনিস তোমাদের হবে নিশ্চয়ই মনে আছে যে তোমাদের এইটার কালার কি ভাইয়া, তোমাদের এইটার এই ব্রোমিনের কালারটা ছিল রেড কালার, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো তোমার কালারলেস বা বর্ণহীন। এটা তোমার কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণের পরীক্ষা, অসম্পৃক্ততার ব্রোমিন দ্রবণের পরীক্ষা। সো তুমি এটাকে এভাবে এটা দিয়ে লিখতে পারো, আবার তুমি বেয়ার পরীক্ষা যেটা, ওইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেটা, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি প্রেফার করবো তুমি এইটাই লিখো, এইটাই আসলে বেটার। তোমাকে মানে তুমি এটা ইথাইন, ইথিন বা অ্যালকাইন, অ্যালকিন দুইটার জন্যই মনে রাখতে পারবা। সো এটা ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করে। তুমি কিভাবে অ্যান্সারটা সুন্দর করে লিখবা সেটা আমি পরে গুছিয়ে বলে দিচ্ছি। আগে আমরা একটু বুঝি যে কিউ থেকে পলিমার আর এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব কিনা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এই ঘয়ের বিক্রিয়াটা যদি আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করি, আমরা যদি ঘয়ের বিক্রিয়াটা একটু কমপ্লিট করার চেষ্টা করি তাহলে দেখো ঘতে খেয়াল করো আমাদের কোশ্চেনটায় কি আছে, কিউ থেকে আর হয়, আর থেকে এস হয়। কিউর কথা বলা আছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কিন্তু CH3 CH2OH, এইটাকে যদি তুমি অক্সিজেন বা জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তোমার হয়ে যাবে হলো CH3 CHO, অর্থাৎ অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, আবার অ্যালডিহাইডকে জারিত করলে তোমার অ্যাসিড হয়, অ্যাসিড হয়, রাইট। এখন তুমি একটাই চিন্তা করো, তোমার এখানে কি বলা আছে, তোমার এখানে বলা কিউ আর এস। সো আমরা নামগুলা দিয়ে দেই, কিউ এটা আমার আর,
এটা আমাকে বলছে এস। এখন তোমাকে এই কোশ্চেনটা যদি করে যে তুমি কিউ থেকে পলিমার তৈরি করতে পারো, সম্ভব কিনা বিক্রিয়া সহ তোমাকে বিশ্লেষণ করতে বলছে। ভাই একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো তোমার কিন্তু কিউ থেকে পলিমার বলছে, তুমি কি ইথানল থেকে পলিমারে যেতে পারবা না? তুমি কি করবা? CH3 CH2 CHO সরি CH3 CH2OH, এইটা থেকে তুমি কিন্তু খুব ইজিলি নিরোধক সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তুমি ইথিন প্রস্তুত করে ফেলতে পারবা। আর তুমি এইটা জানো যে n সংখ্যক ইথিনকে তুমি যদি তাপ, চাপ, সামান্য অক্সিজেন সরবরাহ করো, তোমার কিন্তু এখানে পলিথিন বা পলিইথিলিন তৈরি হয়ে যাবে। পলিথিন বা পলিইথিলিন তৈরি হয়ে যাবে, খুব ভালো কথা। এখন আমাদের তো আরেকটা কোশ্চেন আছে, তাই না? আমাদের তো আরেকটা জিনিস বাকি আছে, সো আসলে ওই পার্টটা আমরা একটু করে ফেলি। এখন আমাদের পরের পার্টটা কি বলছে যে এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব নাকি। তাইলে আমরা ফার্স্ট অফ অল এটার একটু হেডিংটা দিয়ে নেই। এটা হলো ইথানল টু পলিথিন। আর এরপরে আমরা যেটা করব সেটা হলো তোমার এটা কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড টু এস্টার। যারা জানার তারা তো জানো, তোমরা একটু মনে করো যে এস্টার কি, হোয়াট ইজ এস্টার, হোয়াট ইজ এস্টার, এটা একটু মনে করার চেষ্টা করো। তোমরা চাইলে একটু ইউটিউবে কমেন্টও করতে পারো, তাহলে তোমাদের ক্লাসগুলো যখন পরে আমরা দেখবো কমেন্ট সেকশন, তখন দেখতে খুব মজা লাগে যে তোমরা রেসপন্স করো। সো ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা আসলে তোমরা কি করতে পারি বলো তো? ইথানোয়িক অ্যাসিডের সাথে কিভাবে আমরা এস্টার প্রস্তুত করতে পারি, এটা কেউ বলতে পারবা? এটা কেউ বলতে পারবা? একটু ট্রাই করো তো। খেয়াল করে দেখো, তুমি দেখো তোমার কাছে বলা আছে, তোমার কাছে আছে হলো ইথানোয়িক অ্যাসিড, তুমি এইটার সাথে কি তৈরি করতে পারো একটু চিন্তা করে দেখো। আমরা একটা জিনিস সবসময় একটা ছোট বিক্রিয়া পাশে লিখে দিচ্ছি, এটাকে এভাবে মনে রাখার চেষ্টা করবা, অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে হয়ে যায় হলো তোমার এস্টার প্লাস পানি। তাহলে তোমার অ্যাসিডটা কি এখানে? তোমার এখানে অ্যাসিডটা হলো CH3COOH, আর এটা কি তোমার CH3CH2OH। একটা মজার জিনিস শিখাই, যেই জায়গায় দেখবা এরকম একটা H আর এরকম একটা OH আছে, এরা কিন্তু কানেক্টেড হয়ে যাবে, এরা কানেক্টেড হয়ে যাবে। সো বাকিটা কি হয়? এরপর বাকিটা ইজি, আমাদের এস্টার হয়ে যাচ্ছে CH3CH2। এটা কোত্থেকে আসছে? এটা আমার অ্যালকোহল পার্ট থেকে আসছে, COOCH3। বুঝতে পারছি? জাস্ট সিম্পলি তোমার CH2, তোমার কি বলে এটাকে, CH3CH2 এখান থেকে আসছে, এখান থেকে CH3COO আসছে। সো এভাবে আমার কিন্তু একটা এস্টার তৈরি হয়ে যাচ্ছে এবং সাথে পানি আমার বের হয়ে যাচ্ছে। সো এটা কি আমার এস্টার। চিন্তা করে দেখো তোমার এটা কি হয়েছে নাকি হয় নাই, তুমি কি এটা পারছো নাকি পারো নাই। প্রতিটা কোশ্চেন আমার সাজেশন থাকবে আমাদের এই ভিডিওর সলভ দেখার আগে। তুমি কি করতে পারো, তুমি হলো এটাকে একটু নিজে আগে চেষ্টা করে নিতে পারো যে তুমি কি আলটিমেটলি এটা পারতেছো কিনা, ঠিক আছে? সো তোমার এবার তাহলে এস্টারের ব্যাপারে আমরা একটা ইনফরমেশন একটু মনে রাখবো যে তোমার এস্টারটা কি, এস্টারের কার্যকরী মূলকটা হলো RCOO। আর এটাকে আর প্রাইমও আমরা লিখতে পারি, যেন আমরা বোঝাতে পারি যে এই আর আর এই আর প্রাইম হলো ডিফারেন্ট এই জন্য। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। খালি যাদের শর্ট সিলেবাস আছে তাদের এই কোশ্চেনটা নাও লাগতে পারে, কিন্তু বাকি পুরো সলভটা কিন্তু তোমার লাগবে। তোমার কোশ্চেন কিন্তু আসতেই পারে ইথানোয়িক অ্যাসিড থেকে এস্টার। কোশ্চেনটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি কোশ্চেনটার পাশে 3টা স্টার মেরে রাখলাম। যেগুলো ভালো লাগবে আমার ওগুলোর উপরে স্টার দিয়ে রাখবো। তোমরাও দেখার সময় বুঝতে পারবা যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে। এখন তুমি উত্তরটা কিভাবে লিখবা?
তুমি ফার্স্টে লিখবা উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, এটা পুরাটা লিখবা, এই প্রভাবক সহ লিখবা যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস। এরপর তুমি কি করবা, এরপর তুমি লিখবা উদ্দীপকের বিক্রিয়াটি থেকে দেখা যাচ্ছে যে পি যৌগটি হলো ইথাইন। এখন তুমি এরপর লিখবা অসম্পৃক্ততার পরীক্ষা। আমরা জানি ইথাইন একটি অ্যালকাইন, যার কার্যকরী মূলক এতে একটা একক বন্ধন, দুইটা একটা ত্রিবন্ধন থাকে কার্বন কার্বনের মধ্যে। সো আমার এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই অসম্পৃক্ততার পরীক্ষা খুবই সহজে ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে দেখানো যায়। এরপর হেডিং দিবা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এরপর বিক্রিয়াটা লিখবা এখানে ব্রোমিনের কি বলে এটাকে, দুটি ব্রোমিন এই ইথাইনের সাথে গিয়ে প্রতিটা কার্বনের সাথে 2টা করে ব্রোমিন সংযোজিত হয়ে যায়, এবং এখানে ব্রোমিন দ্রবণ বিক্রিয়ার শুরুতে লাল বর্ণের থাকলেও বিক্রিয়ার শেষে তা বর্ণহীন হয়ে যায়। ব্রোমিন দ্রবণের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এই হাইড্রোকার্বনটি তার অসম্পৃক্ততা নির্দেশ করে। অতএব উদ্দীপকের পি যৌগটি একটি অসম্পৃক্ত যৌগ। এরপর উদ্দীপকের কিউ আর এস এভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ করে কিউ কোনটা, আর কোনটা, এস কোনটা লিখবা। এরপর তুমি দেখাবা যে তোমার কিউ থেকে তুমি কিভাবে তৈরি করতে পারতেছো। এখানে তোমার 1000 থেকে 1200 এটিএম চাপ, তোমার 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অনেক জায়গায় 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আছে। তোমার বইয়ে যেটা আছে তুমি সেটা লিখে তুমি এখানে ইথিন থেকে পলিথিন দেখাই দিতে পারবে। এটা একটা সুন্দর হেডিং দিয়ে লিখবা। প্রতিটা বিক্রিয়ার শেষে 1-2টা লাইন লেখার চেষ্টা করবা, যে বিক্রিয়ায় যদি কিছুও না পারো কি আর কি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে এটা একটু নিচে সুন্দর করে লিখে দিও, তাহলে ভালো দেখায়। এরপর লিখবা ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যাস্টার প্রস্তুতি। এরপর বিক্রিয়াটা লিখে এখানে দেখায় দিবা যেখানে এইচ আর ওএইচ মিলে পানি হয়েছে, বাকি অংশটা যুক্ত হয়ে অ্যাস্টার হয়ে গেছে। এটা কিভাবে অ্যাস্টার বুঝছো, অ্যাস্টারের কার্যকরী মূলকটা লিখে দিবা। অতএব উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে অ্যাস্টার প্রস্তুত করা সম্ভব। শেষ, এর থেকে সুন্দর করে একটা উত্তর লেখা যায় না। এবার চলে আসছে তোমার রাজশাহী বোর্ড 2025। তোমার ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, HNO3 কে কেন বাদামি বর্ণের, এগুলো সবই তোমার অন্য অধ্যায়ের কোশ্চেন। সো আমরা চলে আসি, আসো গ আর ঘতে আমরা চলে আসি। আচ্ছা, তাহলে এবার আমাদের ফার্স্ট কোশ্চেন হলো যে গ, এক্স যৌগ থেকে কিভাবে আমরা রেকটিফাইড স্পিরিট পেতে পারি। রেকটিফাইড স্পিরিট, তুমি একটু মনে করো যে হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট, একটু মনে করার চেষ্টা করো তো। রেকটিফাইড স্পিরিটটা কি, একটু মনে করার চেষ্টা করো যে তোমার রেকটিফাইড স্পিরিটটা কি। তোমার চিন্তা করে দেখো রেকটিফাইড স্পিরিটটা তোমার কি, একটু মনে করে দেখো, একটু মনে করার চেষ্টা করো। এবার তুমি একটু রেকটিফাইড স্পিরিট যদি কি এটা যদি মনে করে ফেলো, তাহলে এবার তুমি যেটা চিন্তা করতে পারো সেটা হইল যে তোমার রেকটিফাইড স্পিরিট আমরা খুব ভালো কথা বুঝলাম। এবার এক্স যৌগটা কি আমাদের এইটা লাগবে। প্রথমে আমাদের হিন্টগুলা কি কি দেয়া আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা আছে যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 26। এখন এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়। ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস চিন্তা করো, যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে তাহলে এটা অ্যালকিন অথবা অ্যালকাইন হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে এটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে। এইবার তোমার একটা ইম্পর্টেন্ট কথা চলে আসে এখানে, যে তোমাকে কি বলছে যে রেকটিফাইড স্পিরিট, তাই না। সো তুমি কি করতে পারো, তোমার এক্স যৌগটা ফার্স্টে বের করতে পারো। দেখো 28 বলা আছে, কিভাবে আমরা হিসাবটা করতে পারি। 28 এর সবচেয়ে কাছে আমরা একটা জিনিস জানি, কিভাবে বের করতে পারি কি চিন্তা করো। কার্বন একটা থাকলে ভর 12 হয়, 2টা থাকলে 24 হয়, 3টা থাকলে 36 হয়। এভাবে কিন্তু আমরা বলতে পারি এটা 24-এর সবচেয়ে কাছে, তার মানে এখানে কার্বন 2টা। সো এক্সটা তোমার কি হবে C2। এবার দেখো কার্বন 2টা মানে 24 আর বাকি থাকে 4, তাইলে কি H4, সিম্পল। সো তোমার কি আসছে অ্যালকিন চলে আসছে, এটার নাম কি ইথিন। এখন তুমি কি করতে পারো, হলো এখন কিন্তু কোশ্চেন তোমার কাছে পানির মতো সোজা। তোমার কাছে কি চাইছে তাহলে, অ্যালকিন টু অ্যালকোহল। এর থেকে সোজা কোশ্চেন কিন্তু হয় না। দেখো তুমি তাইলে CH2 এটাই আমার এক্স আমি পেয়ে গেলাম। এইবার আমার এখানে কি করা লাগবে একটু চিন্তা করো, কি করা লাগবে আমার এখানে প্রস্তুতটা কি করা লাগবে। নিশ্চয়ই 2 কার্বনযুক্ত অ্যালকোহলই হবে, CH3CH2OH। চিন্তা করে দেখো তোমার অ্যালকিনের সাথে এটা করা লাগবে, কি তৈরি করা লাগবে, জাস্ট তুমি পানি দিয়ে বিক্রিয়া করবা। দেখো তোমার একটা কার্বনের সাথে হাইড্রোজেন বসছে আর একটা কার্বনের সাথে OH বসে তোমার ইথানল তৈরি করে ফেলছে। রেকটিফাইড স্পিরিট, আশা করি বুঝে গেছি,
বুঝে গেছি যে আমরা অ্যালকোহল তৈরি করতে পারছি, অ্যালকোহল তৈরি করতে পারছি। ঠিক আছে, যদি এখানে তোমাকে সামহাউ বলতো অ্যালডিহাইড তৈরি করতে, তুমি কিন্তু অ্যালডিহাইডও তৈরি করতে পারবা ভাইয়া। তুমি অ্যালডিহাইড কিভাবে তৈরি করবা, ধরো তোমাকে অ্যাক্টিফাইড স্পিরিট না বলে বললে এক্স যৌগ থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় কিনা, তুমি এরপর ইথানল বা অ্যালকোহলকে জারিত করবা অক্সিজেন, জার্মান অক্সিজেনের সাহায্যে। তুমি প্রভাবক ইউজ করতে পারো, তুমি প্রভাবক না, তুমি রিয়েজেন্টটাকে ইউজ করতে পারো, তুমি ইউজ করতে পারো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করতে পারো, যেটা জারক হিসেবে কাজ করবে, তোমার জারণ ঘটাবে, তোমার অ্যালকোহলটা অ্যালডিহাইড হয়ে যাবে। সো আমরা মোটামুটি গটা বুঝতে পারলাম। এবার ঘ, ওয়াই যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করা যায় কিনা। ওয়াই যৌগটাই খেয়াল করো, একটা আমরা ডাবল বন্ড পেয়ে গেলাম, এখন আমাদের কি দরকার, যে আমাদের ট্রিপল বন্ড দরকার। এখন ট্রিপল বন্ড দেখো, এটা ওই 26 সংখ্যাটাও কিন্তু এই 24-এরই কাছে, তাহলে এইটাও নিশ্চয়ই কার্বন সংখ্যা, তাহলে দুইটাই হবে। সো আসো C2 বসায় দিই, H2, দেখো কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, কত ইজি বের করা। তুমি জাস্ট কার্বনের সংখ্যাটা বের করতে পারলে, এরপর হাইড্রোজেন কত কয়টা হবে এমনি তুমি বিয়োগ করলেই পেয়ে যাচ্ছ। সো C2H2। সো তোমার ওয়াই যৌগটা তাহলে কি দাঁড়ায়, তোমার ওয়াই যৌগটা দাঁড়ায় হলো অ্যালকাইন। এবার তোমাকে অ্যালকাইন থেকে বলছে পলিথিন, দেখো এর থেকে সোজা কোশ্চেন হয়, তোমাকে অ্যালকাইন থেকে কি বলছে, অ্যালকাইন থেকে বলছে পলিথিন তৈরি করতে। সো তুমি কি করবা, যে তোমার পলিথিন মানে তোমার অ্যালকিনে যাওয়া লাগবে, তাহলে এখানে আমাদের দুইটা বিক্রিয়া লাগবে, একটা হলো অ্যালকাইন টু, টোটাল তিনটা বিক্রিয়া লাগবে অ্যাকচুয়ালি, অ্যালকাইন টু অ্যালকিন অ্যান্ড পলিমারাইজেশন। দেখো তুমি একটা খেয়াল করে দেখো, তোমাদের যাদের শর্ট সিলেবাসে পলিমারাইজেশন নাই তাদের জন্য কিন্তু একটা ব্লেসিং যে তাদের এই বিক্রিয়াগুলো আসলে করা লাগতেছে না, কিন্তু তোমার বাকিদের কিন্তু তোমার এগুলো দেখা লাগবে, কারণ পরের বছরগুলো থেকে কিন্তু আবার এটা থাকবে। সো তোমার ফার্স্টে অ্যালকাইন থেকে আমাদের অ্যালকিন তৈরি করা লাগবে। সে চিন্তা করো, জাস্ট তোমার এখানে কি করা লাগবে, তুমি যদি H2 দাও, নিকেল দাও, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দাও, তোমার কিন্তু অ্যালকিনটা হয়ে গেল। তোমার এই সংযোজন বিক্রিয়াটা কিন্তু ভেরি ইজি। আমার মনে হয় না তোমাদের কারো এটাতে কোনো সমস্যা থাকার কথা, তোমাদের কারো এটাতে কোনো সমস্যা থাকা উচিত না, বিকজ এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট রিয়াকশন, যে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিনে কিভাবে যেতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকিনে আমরা কিভাবে যেতে পারি, এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। আশা করি তোমাদের এটার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো তুমি যদি নর্মাল নিকেল প্রভাবকের সাহায্যে তৈরি করো তাহলেই কিন্তু হয়ে যাবে, তুমি কিন্তু আবার অ্যালকাইন টু অ্যালকেন করা কোনো দরকার নেই, তাহলে কিন্তু আবার অ্যালকেন টু অ্যালকিন যাওয়া লাগবে। সো এত কাহিনী করার কোনো দরকার নেই, তোমার এখানে সোজা বিক্রিয়া, যে তোমার ইথাইন থেকে তুমি ইথিনে যেতে চাচ্ছ, ইথাইন থেকে তুমি ইথিনে যেতে চাচ্ছ, সো এটা কিন্তু তুমি ইজিলি নিকেল দিয়ে করে ফেলতে পারতেছো, আর হিটটা তোমার ওই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসই হয়। এখন যদি তোমাকে পলিথিন বলে, পলিথিনের জন্য তুমি কি করবা, আবার সেই সেম কাহিনী, যে তোমার 1200 ATM চাপ, 1000 থেকে 1200 ATM চাপ, তোমার 450, 550 বা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সাথে তোমার কি হিট, তোমার হিট বলতেছি, এবং সাথে সামান্য অক্সিজেন যদি দিয়ে দাও, তাহলে কিন্তু দেখবা যে তোমার হয়ে যাচ্ছে কি পলিথিন, যে তোমার হয়ে যাচ্ছে পলিথিন। এটা তোমাদের আসলে না পারলেও চলে, তোমরা যারা শর্ট সিলেবাসে নাই, যারা শর্ট সিলেবাসে আসো, যাদের শর্ট সিলেবাসে নাই তাদের এটা হয়তো একটু ভালো করে পড়া লাগবে, কারণ এটা কিন্তু পারা লাগবে, এটা না পারার কোনো সুযোগ তোমাদের নাই, অন্যদের থাকলেও তোমাদের নাই। সো 26 ব্যাচ ছাড়া যারা দেখতেছো তাদের কিন্তু এই বিক্রিয়াগুলো পারা লাগবেই লাগবে। এরপর তোমার চলে আসা হলো ওয়াই যৌগ থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায় কিনা। দেখো পলিভিনাইল ক্লোরাইড PVC, তাহলে আমার প্রথমেই কি করা লাগবে, যে এই যে আমি অ্যালকাইন তৈরি করলাম, আমি এখান থেকে কি করতে পারি, আমি অ্যালকাইন থেকেও করতে পারি, এটা আমাদের গেল ফার্স্ট পার্ট, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। এবার আসো আমরা সেকেন্ড পার্টে যাই, এবার আসো আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টটা কি, তোমার এই যে CH-টা আছে না, এটার সাথে তুমি এবার কি যোগ করবা জানো, HCl যোগ করবা। HCl যোগ করলে তোমার একটা সংযোজন বিক্রিয়া হয়ে তোমার এটা কি হয়ে যাবে, CH2CHCl, যেটা তোমার ভিনাইল ক্লোরাইড নামে পরিচিত। এরপর তুমি CH2 ডাবল বন্ড CHCl মিলে তুমি
প্রভাবক, তোমার পলিভিনাইল ক্লোরাইডে যে প্রভাবকগুলা লাগে সেই প্রভাবকগুলা, অর্থাৎ তোমরা প্রভাবকগুলার নামগুলা কিন্তু মাস্ট মুখস্থ করতেই হবে। প্রভাবকগুলার নাম মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো গতি নাই, তোমার প্রভাবকগুলা কিন্তু মাস্ট মুখস্থ করা লাগবে। যেমন তোমার বইয়ে 3টা পলিমারাইজেশন মেইনলি উল্লেখ করা আছে, সেটা হলো পলিথিন, তারপর তোমার পলিপ্রোপিন, আর হলো তোমার পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, সো তোমাদের এই তাপমাত্রাগুলো একটু ভালো করে মনে রাখা লাগবে। পলিপ্রোপিনও আসে, বাট পলিভিনাইল ক্লোরাইড আর পলিথিনটা সব থেকে বেশি আসে। পলিথিন আর পলিভিনাইল ক্লোরাইডটা তোমার সব থেকে বেশি আসে। আচ্ছা, তাহলে এইখানে তোমার প্রভাবক হিসাবে কি কি ইউজ করা হয় এটা একটু আমি অন্য কালি দিয়ে লিখে দিই, তোমাদের মনে থাকবে। এখানে মূলত তোমার উচ্চ তাপ চাপ আর সামান্য জৈব পার অক্সাইড, জৈব কি ভাইয়া, জৈব পার অক্সাইড ইউজ করা হয় তোমার। এটা যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তোমার এখানে কি পলিমারাইজেশন হয়ে তোমার তোমার পলিভিনাইল ক্লোরাইডটা তৈরি হয়ে যাবে। যারা পলিমারাইজেশন একবার পড়ছো তাদের কাছে কিন্তু এই বিক্রিয়াটা খুব ইজি লাগবে। এই কোশ্চেনটাও খুবই ভালো কোশ্চেন, মোটামুটি ভালো কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এখানে আনা হয়েছে, নাহলে এখানে পড়ানোই হইতো না। সো এই কোশ্চেনগুলো মূলত দেখো, এই ঘ নাম্বার কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর। তুমি যদি এটা ঠিক মতো লিখতে পারো, বিক্রিয়া একটু বেশি লাগতে পারে, 4টা বিক্রিয়া যদি সুন্দর করে লিখতে পারো, তোমার এই চ্যাপ্টারের এই কোশ্চেনটায় নাম্বার কোনোভাবেই কাটা যাবে না। সো আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা এটা বুঝতে পারছো। এটা রাজশাহী বোর্ডে আসছিল 2025-এ। এবার চলে আসো আমরা যশোর বোর্ডের একটা কোশ্চেন চলে যাই। ওকে, এইবার একটু খেয়াল করো, তোমার ফরমালিন কাকে বলে, জৈব যৌগ কাকে বলে, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এগুলো আমরা বই থেকেই একদম জ্ঞানমূলক বা তোমার শর্ট কোশ্চেন বা অনুধাবনমূলকের জন্য পারবো। এবার সি যৌগ থেকে ডি যৌগটা প্রস্তুত করা যায় কিনা খেয়াল করো। ভেরি ইজি কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, জাস্ট কনভার্সনগুলো একটু মনে রাখা লাগবে। আর আমি প্রথম কোশ্চেনটা যেভাবে বলছি তোমরা ঠিক ওইভাবে সবগুলো কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে। গ নাম্বারে খেয়াল করো, তোমার সি থেকে ডি, অর্থাৎ এটা কি একটু নামটা আমরা মনে করে নিই। এটা কি আমার ইথাইন, আর এটা কি আমার সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট। খেয়াল করো, খুবই ইজি কিন্তু। খেয়াল করো, সি থেকে তোমার ফার্স্টে দেখো, তুমি কিন্তু ডিরেক্ট এটায় যেতে পারো না। সো তোমার বুঝবা কেমনে, বললাম ভাই বিক্রিয়া তো আপনি দেখাই দিচ্ছেন, বাস বুঝবো কেমনে। দেখো তুমি বুঝতেই পারতেছো এটা একটা অ্যাসিড থেকে আসছে, তার মানে তোমার কি করতে হবে, ইথাইন থেকে ফার্স্টে তোমার অ্যালকোহল অ্যালডিহাইডে কিছুতে যাইতে হবে। মনে পড়ে বিক্রিয়া কিসের কথা বলতেছি, এই যে সেই বিখ্যাত বিক্রিয়া 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট, একটু আগে আমরা যে বিক্রিয়াটা করছি, আর পানি। দেখো হয়ে গেল আমার কি ইথানল, CH3CHO। এখন ইথানলের পরে তোমার CH3CHO। এবার তুমি, আমি একবারই দেখাই দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তুমি এইবার এখান থেকে কি করতে পারো, এইটাকে জারিত করতে পারো কি কি দিয়ে, K2Cr2O7 সাথে H2SO4ও দিতে পারো। তোমার জাইমান অক্সিজেনের সাহায্যে এটা জারিত হয়ে তোমার কি উৎপন্ন হবে, CH3COOH। অ্যালডিহাইড থেকে ডিরেক্ট অ্যাসিড হয়ে গেল, অ্যালডিহাইড থেকে ডিরেক্ট অ্যাসিড হয়ে গেল। এইবার তুমি এইটার সাথে শেষ, দেখো বিক্রিয়া কিন্তু শেষ, খালি এখানে Na আনা লাগবে না। কি করবা, জাস্ট একটা NaOH যুক্ত করবা, CH3। তোমার জাস্ট Naটা কিভাবে যুক্ত হবে চিন্তা করো, যে তোমার CH3COONA, আর এই যে OH আর এই যে H এরা মিলে তোমার তৈরি করবে পানি। দেখো এখন তুমি বলতে পারো ভাই আমি কি এভাবে লিখবো, না, তুমি ফার্স্টে এই বিক্রিয়াটা লিখবা, এটার 1-2 লাইন ব্যাখ্যা লিখবা, এরপর এই বিক্রিয়াটা লিখবা, 1-2 লাইন ব্যাখ্যা লিখবা, এই বিক্রিয়াটা লিখবা, এটার 1-2 লাইন ব্যাখ্যা লিখবা। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে। গ, এবার আসো আমরা ঘতে চলে আসি। আমরা কই চলে আসবো, আমরা ঘতে চলে আসি। ঘতে এ এবং বি ব্যবহার করে CHO গ্রুপ সম্বলিত খাদ্য সংরক্ষক পাওয়া যাবে কি, এ এবং বি ব্যবহার করে। খুব ভালো কথা। এখন CHO গ্রুপ সম্বলিত খাদ্য সংরক্ষক, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো যে CHO সম্বলিত খাদ্য সংরক্ষক কি বলো,
মনে করে দেখো, বলো 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 দেখি পারবা নাকি, যে তোমার এখানে কি তৈরি করা লাগবে, তুমি খাদ্য সংরক্ষণ করতে পারতেছো এমন কোনো পদার্থ তৈরি করা লাগবে, তুমি পারবা নাকি। কিছু কোশ্চেন তোমার মনে হতে পারে যে একটু ভালো, এগুলো দেখো যশোর বোর্ডের এই কোশ্চেনটা, এগুলো কিন্তু আসলে খুবই ভালো কোশ্চেন, মানে এমন কোশ্চেন না যে যে কাউকে দিলেই সে পেরে যাবে। সো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের অনেক উপকার হবে। সো এ এবং বি দেখো, ফার্স্ট টাইম বলে দিই যে তোমার এটা কি, এটা হলো তোমার ইথিন, আর তোমার ওইটা হলো পার অক্সাইড, জৈব পার অক্সাইড। এখন তুমি জৈব পার অক্সাইডের সাথে আসলে কি করতে পারো বলো তো? জৈব পার অক্সাইডের সাথে তুমি কি করতে পারো? তুমি জৈব পার অক্সাইডের সাথে কিন্তু তুমি ফার্স্টেই মাথায় আসতে পারে যে ভাই আমি ইথিনের সাথে তাহলে জৈব পারঅক্সাইডের বিক্রিয়া করায় তো আমি ভিনাইল ক্লোরাইড তৈরি করতে পারি, আমি পলিভিনাইল তৈরি করতে পারি। বাট পলিভিনাইল কি আমাদের আসলে দরকার আছে? পলিভিনাইল কিন্তু আমাদের দরকার নাই। সো আমরা তাহলে কি করতে পারি বলো তো? আমাদেরকে বলতেছে খাদ্য সংরক্ষক। সো আমরা তোমার খাদ্য সংরক্ষক হিসাবে আমাদের প্রথমেই মাথায় আসে হলো যে ফরমালিন, যে আমরা খাদ্য সংরক্ষক বলতে যেটা চিনি যে আমাদের ফরমালিন মাথায় আসে। বাট ফরমালিন কিন্তু আমরা এখানে পড়তেছি না, এই জিনিসটা একটু বুঝি। আমরা কিন্তু এখানে ফরমালিন পড়তেছি না, আমরা কিন্তু এখানে আসি অ্যালকিনে, বা আমাদের যা লাগবে অ্যালকাইনে। তাইলে আমরা কিভাবে করতে পারি, বিক্রিয়াটা কিভাবে করতে পারি, আসো একটু মনে করার চেষ্টা করি। আচ্ছা, এখন এ আর বি ব্যবহার করে যেহেতু তোমাকে বলছে, তাহলে তোমার হাতে কিন্তু খুব একটা অপশন নাই যে তুমি যেতে পারবা। এখন তোমাকে যদি বলে, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি, সিএইচও গ্রুপ সম্বলিত খাদ্য সংরক্ষক যদি তোমাকে বলে, আমরা এখানে খাদ্য সংরক্ষকের জায়গায় যদি মৃত প্রাণী দেহ বা তোমার সংরক্ষকের কথা বলি, সেখানে কিন্তু আমরা ফর্মালডিহাইড ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা HCHO-তে যেতে পারি। তাহলে তোমার ফার্স্ট অফ অল আমরা এই জিনিসগুলো একটু নাম দিয়ে দেই। এটা আমার কি? এটা হলো আমার হাইড্রোজেন পারঅক্সাইড, আর আমার এইটা কি ভাইয়া? আর আমি আরেকটা যে লিখছি এটা আমার কি? এটা হলো আমার ইথিন। এখন আমার এ আর বি ব্যবহার করে আমাকে বলতেছে যে CHO যুক্ত একটা খাদ্য সংরক্ষক তৈরি করতে। এখন ধরো আমরা যদি ধরেও নেই যে আমাদের ফরমালিন বলছে, আমাদের ফরমালিন বললেও কিন্তু আমরা আসলে ক্যালসিয়াম কার্বাইড আর সিম্পল আমরা কি পানির সাথে বিক্রিয়া করে আমরা কিন্তু ইথাইন তৈরি করতে পারি। বাট আমাদের কিন্তু ওইটাও এখানে আসলে দরকার নেই। সো আমরা ধরে নিলাম, যদিও কোশ্চেনটা একটু কনফিউজিং, ধরে নিলাম আমাদের এখানে বলতেছে ফর্মালডিহাইডের কথাই আমাদেরকে আসলে বলতেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইবার তাহলে এ এবং বি ব্যবহার করে, তাইলে আমরা আসো সবার ফার্স্টে একটু চিন্তা করি যে আমাদের যদি CH2 আর H2O2 করাও হয়, তাহলে আসলে আমাদের কি হবে? দেখো আমি যদি লিখি যে CH2 প্লাস H2O2, এখন আমি যদি এখানে এটা লিখিও যে এটা CH2OH আর এটা CH2OH হয়ে যায়, তাহলে এটা কি হবে? ইথিলিন গ্লাইকল হয়ে যাবে। যদিও তোমাদের আসলে খাদ্য সংরক্ষক ভাবে পড়ানো কিছুই হয় নাই, সো আমি জাস্ট তোমাদের এই বিক্রিয়াটা লেখায় দিলাম যে এটা তোমার কি হতে পারে, যে তোমার ইথিলিন গ্লাইকল কিন্তু তৈরি হতে পারে, যে এটা থেকে একটা OH যাবে CH2 এই মাথায় আর একটা যাবে CH2 ওই মাথায়। যদি তোমাকে CHO গ্রুপ সম্বলিত খাদ্য সংরক্ষক ফর্মালডিহাইড প্রস্তুত করতে বলেই, তাহলে তোমার কি করা লাগবে বলো তো? তুমি আসলে সোজা কথা যে অ্যালকোহলকে জারিত করে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারো, এটাই। আর আসলে প্রপার এটার কোনো ব্যাখ্যা নেই। সো তুমি এটা এভাবে করতে পারো, যে এরপর তুমি কি করতে পারো, যে তোমার অ্যালকোহলটাকে তুমি যদি জারিত করো, তোমার কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, এই জায়গায় যদি H2O না থেকে H2O2 না থেকে H2O থাকতো, তাহলে তোমার জিনিসটা কিরকম হইতো? তাহলে তোমার জিনিসটা হইতো হলো যে তুমি CH2 এটার সাথে তুমি H2O বিক্রিয়া করে তোমার হয়ে যেত CH3CH2OH, যেটাকে তুমি যদি জারিত করতা তোমার CH3CHO
তৈরি হয়ে যেত। সো তুমি যদি H2O থাকে তাহলে এভাবে করতে পারো, H2O2 থাকলে এভাবে করতে পারো, বাট দিস ইজ নট এ গুড কোশ্চেন বিকজ খাদ্য সংরক্ষক বলতে আমরা আসলে ফরমালিনকে জেনারেলি বুঝি, বাট ফরমালিনের কিন্তু আমরা এরকম প্রস্তুতি আহামরি আলাদা করে কিছু শিখি নাই। সো যদি তুমি ফরমালিন তৈরি করতেও যাও তাহলেও তোমার আলটিমেটলি কি লাগবে, তোমার ইথাইন লাগবে, রাইট, ইথাইন লাগবে। সো তুমি তখন কি করতে পারো, আমি সবগুলা ওয়েই তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ওইভাবেও থাকে তুমি তখন কি করবা, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি পানির বিক্রিয়া করাবা, তোমার সেখানে কি হবে বলো তো, যে ইথাইন হয়ে যাবে। তুমি ইথাইন থেকে অ্যালডিহাইডে যাইতে পারবে। ইথাইন থেকে অ্যালডিহাইডে কেমনে যাবা, এই যে তোমার এই বিক্রিয়াটা যাবে, এখানে 80 ডিগ্রি সেলসিয়াসটা মিসিং গেছিল, এই বিক্রিয়াটা যেখানে তোমার ইথাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। সো তুমি আলটিমেটলি এখানেও কিন্তু সেটাই আসতেছো, বাট যদি এই জায়গায় H2O দেয়া থাকে, যেহেতু এই জায়গায় সেটা দেয়া নাই, আমরা ধরে নিতেছি এখানে তোমার কাছে এটা চাইছে, H2O চাইলে এটা চাইছে, আর যদি কোশ্চেনেও কোনো ভুল থাকে তুমি কিন্তু এটায় ইথাইন থেকে তুমি ইজিলি ফরমালিনে চলে যাইতে পারতেছো, এবং ফরমালিনে চলে যাওয়ার পর কিন্তু তুমি খাদ্য সংরক্ষক দেখাই দিতে পারতেছো। সো আশা করি বুঝতে পারছি। সো তোমাদের বইয়ে খাদ্য সংরক্ষক বলতে মেইনলি ফরমালিন বলা, আর মৃত প্রাণী দেহ সংরক্ষণের জন্য ফর্মালডিহাইডের কথা বলা, ঠিক আছে? সো আমরা আশা করি কোশ্চেনটা বুঝতে পারছি। দিস ইজ আই থিঙ্ক একটা কনফিউজিং কোশ্চেন, সো আমরা এটাকে মার্ক করে রাখি যে কনফিউজিং। আর তোমাদের আমরা তো আগে দুইটা কোশ্চেনই দেখলাম পলিমারাইজেশন আসছে, এটাই কিন্তু পলিমারাইজেশনের কোনো কাহিনী কিন্তু নাই, ঠিক আছে? আসো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। এবার পরের কোশ্চেনে যেখানে দেখো নিঃসরণ কাকে বলে, সোডিয়াম একটা ক্ষার ধাতু, এগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের কোশ্চেন না, এবং এটা বিখ্যাত কুমিল্লা বোর্ডের কোশ্চেন। আমরা অলওয়েজ জানি যে কুমিল্লা বোর্ড মানে একটা ফালতু কোশ্চেন করবে। আমি এখনো কোশ্চেনটা দেখিনি, আসলে আমরা দেখি যে কোশ্চেনটায় আসলে তোমার কি কোনো ভালো কোশ্চেন করছে না কোনো কঠিন কোশ্চেন করছে। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় NaOH এর পরিবর্তে অ্যালকোহলীয় NaOH ব্যবহার করলে কি ঘটে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। খেয়াল করো তোমার ফার্স্ট অফ অল C3H7Br, C3H7Br এটাকে আমরা কি বলতে পারি, তোমার 3 কার্বন যুক্ত প্রোপাইল ব্রোমাইড। সো আমরা গ নাম্বার কোশ্চেনটা যদি শুরু করি, গ নাম্বার কোশ্চেনটা আমার আছে হলো CH3 CH2 CH2Br। তোমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা প্রথমে দুইটা বিক্রিয়া তোমাকে লিখতে বলছে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি জলীয় ব্যবহার করো তখন কি হবে, আর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমাকে অ্যালকোহলিক দেয়া হয় তখন কি হবে। সো তুমি একটু চিন্তা করো, তুমি এই কোশ্চেনটা আসলে পারো কিনা একটু মনে করার চেষ্টা করো, এখানে কোন কোন বিক্রিয়ক হতে পারে তুমি একটু এটাও বলে দাও, তুমি একটু এটাও বলে দাও যে তোমার মনে আছে নাকি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, যেহেতু এটা একটা কি প্রোপাইল ব্রোমাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তোমার অ্যালকোহলীয় তোমার কি বলে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তাহলে কি হবে, আর তোমার অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তোমার রিঅ্যাকশন করে তাহলে কি হবে। তুমি একটু চিন্তা করে দেখো তোমার মনে আছে নাকি যদি অ্যাকুয়াস করলে কি হবে, অ্যালকোহলীয় করলে কি হবে, ঠিক আছে? একটু মনে করার চেষ্টা করো। যদি তোমার কাছে এখন জানতে চাওয়া হয় যে অ্যালকোহলীয়, তোমার বইয়ে কিন্তু অত ক্লিয়ারলি এই জিনিসটা লেখা নাই, বাট এটা কিন্তু জৈব যৌগের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তোমার যদি তোমার অ্যাকুয়াস দেই তাহলে কি হবে, অ্যালকোহলিক দিলে কি হবে। তাহলে একটা জিনিস সবার ফার্স্ট একটু মনে করে নাও, এখানে তোমার দুইটা প্রোডাক্ট হবে হলো, একটা হবে হলো অ্যালকিন আর একটা হবে হলো তোমার অ্যালকোহল। সো এখানে তুমি যখন অ্যাকুয়াস দিচ্ছ তখন কিন্তু তোমার কি উৎপন্ন হচ্ছে, আর অ্যালকোহলীয় দিয়ে ফার্স্ট আমরা অ্যালকোহলীয়টা করে ফেলি, অ্যালকোহলীয়টা আমরা বেশি পারি, CH3CH2। যখন অ্যালকোহলীয় দিচ্ছি তখন অ্যালকিন হয়ে যাচ্ছে, এবং এখানে তোমার চিন্তা করো কি হচ্ছে যে তোমার সোডিয়ামটা তো বের হয়েই যাচ্ছে, সাথে তোমার ব্রোমিন বেরোচ্ছে, সাথে আবার তোমার একটা হাইড্রোজেনও বেরোচ্ছে, তাই এখানে কি হবে, সোডিয়াম ব্রোমাইড হবে, সাথে পানি হবে। আর যখন তুমি অ্যাকুয়াস দিচ্ছ তখন ভেরি ইজি, তোমার CH3CH2OH হচ্ছে, আর তোমার সোডিয়াম ব্রোমাইড হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস একটু মনে করবা যে তোমার এইখানে কি বিক্রিয়া হচ্ছে, এইখানে কিন্তু তোমার
সাবস্টিটিউশন বা তোমার প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ভাইয়া। হোয়াট ইজ প্রতিস্থাপন বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া হলো, দেখো এখানে জাস্ট ব্রোমিনের জায়গায় OH বসছে, সো যখন তুমি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছো তখন প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। আর এইখানে কি হলো দেখো, হাইড্রোজেন কিন্তু বের হয়ে গেছে, ব্রোমিন কিন্তু বের হয়ে গেছে, এইখানে তোমার যেটা হয়েছে দ্যাট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন, এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো লিখবা যে এক জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া হয়, আরেক জায়গায় বিয়োজন বিক্রিয়া হয়। খুব ভালো কথা। সো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো, এটা সুন্দর করে লিখতে পারবে, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবার আসো আমরা পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, উদ্দীপকের X যৌগ থেকে পলিমার তৈরি করা যায় কিনা। তোমার যেহেতু এখানে অ্যাকুয়াস বলা আছে, তাহলে তুমি অ্যাকুয়াস বলা থাকলে তোমার X যৌগ বলা আছে যে তোমার সোডিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে, ভালো কথা, দুইটাই তো আমাদের সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। তোমার অ্যাকুয়াস থাকলে আমরা ধরে নিলাম এখানে অ্যালকোহল বলা আছে। সো এক্স যৌগটা যদি তোমার অ্যালকোহল হয়, যদি তোমার অ্যালকোহল না বলে এটা থেকে বলতো, তাও তো তুমি পলিমার তৈরি করতে পারবা, তাই না? তাও তো তুমি পলিমার তৈরি করে খুব ইজিলি লিখতে পারবা যে তোমার এখানে এক্স যৌগ থেকে পলিমার তৈরি করা যায়। এখন তোমাদের একটা জিনিস একটু বলে দেই, তোমাদের বইয়ে তোমরা একটা জিনিস একটু খেয়াল করবা, তোমাদের বইয়ে যখন তোমাদের কি অ্যালকাইল ব্রোমাইডের সাথে যখন তোমাদের কিসের বিক্রিয়া দেয়া বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের, তখন বলা জলীয় দ্রবণ। সো জলীয় দ্রবণ যখন বলা, তখন বলা যে জলীয় দ্রবণ বিক্রিয়া করলে নাকি অ্যালকিন উৎপন্ন হয়, ঠিক আছে? বাট আসলে কি হয়, আসলে জলীয় দ্রবণ দিয়ে বিক্রিয়া করলে তোমার অ্যালকোহল হয়, আর যখন আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তখন কিন্তু অ্যালকিন হয়। সো এটা বইয়ের হালকা মিস্টেক আছে, সো এটা আমরা একটু বইয়ে মিস্টেক, এই জিনিসটা একটু খেয়াল করব, হ্যাঁ? বাট আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, তোমাকে যদি এই অ্যালকিন থেকেও করতে বলতো, তুমি এখান থেকে পলিপ্রোপিন তৈরি করতে পারবা। যদি এটা না করো তুমি কি করবা, তুমি এক্স তোমার তোমার অ্যালকোহল থেকে করবা, কোনো সমস্যা তো নাই। খেয়াল করো, CH3 CH2 CH2 OH, বুঝতে পারছি বইয়ে কিন্তু হালকা ভুল আছে। বইয়ে বলা যে অ্যাকুয়াস হইলে তোমার অ্যালকিন হয়, বাট আসলে কিন্তু অ্যাকুয়াস হইলে অ্যালকিন হয় না, অ্যালকোহলীয় হলে অ্যালকিন হয়, অ্যাকুয়াস হলে অ্যালকোহল হয়, এই জিনিসটা একটু বুঝবা, ঠিক আছে? আচ্ছা, সো তোমার CH3 CH2 CH2OH অর্থাৎ তোমার প্রোপানল, এই প্রোপানল থেকে তোমাকে বলছে যে কি, যে তুমি এখন যদি এটাকে পানির সহায়তায় এটার সাথে বিক্রিয়া করো তাহলে কিন্তু তোমার কি হবে বলো তো, তোমার পানির সহায়তায়। অ্যান্ড তার থেকেও সুন্দর করে এটা কিভাবে লেখা যায়, তুমি যদি এখানে H2SO4 দাও, H2SO4 বিক্রিয়া করাও, পানিটা বের হয়ে যাবে, কারণ H2SO4 একটা নিরোধক, পানিটা বের হয়ে গেলে এটা কি হবে, CH3CH2, ঠিক আছে? সো আশা করি তুমি বুঝতে পারছো। এরপর তোমাদের পলিপ্রোপিনের বিক্রিয়া, এটা কি প্রোপিন না, CH3CH2। সো তুমি এখানে আবার বলতেছি, দেখো পলিপ্রোপিনের বিক্রিয়াও কিন্তু আসছে। সো তোমরা প্রভাবকগুলো কিন্তু একদম মাস্ট মনে রাখাই লাগবে, প্রভাবকগুলো তোমাদের একদম মাস্ট মনে রাখাই লাগবে। সো প্রভাবকটা এখানে কি আছে তুমি যদি একটু মনে করে দেখো, তোমার এখানে প্রভাবক কি ছিল, যে প্রোপিন থেকে পলিপ্রোপিন তোমার 140 ডিগ্রি সেলসিয়াস 120 ATM চাপ আর হলো টাইটানিয়াম ক্লোরাইড, এইটা দিলেই কিন্তু তোমার এখানে কি উৎপন্ন হচ্ছে, তোমার পলিপ্রোপিন উৎপন্ন হচ্ছে। পলিপ্রোপিন, দেখো কত সোজা কোশ্চেন, তুমি যদি বিক্রিয়াটা লিখতে পারো তাহলেই কিন্তু তোমার এটা হয়ে যাচ্ছে। তুমি যদি বিক্রিয়াটা লিখতে পারো, একটু খেয়াল করে দেখো তোমার ডাবল বন্ডটা কই আছে, তোমার ডাবল বন্ডটা আছে কিন্তু এই জায়গায়, তাহলে এটা লিখতে হবে এইভাবে যে CH2, এইদিকে তো একটা N বুঝলাম গেল, এখানেও একটা N বুঝলাম গেল, তাহলে তোমার এই CH এর সাথে CH3টা কই দেখাইতে হবে, CH3টা এখানে দেখাইতে হবে। এটা কি তৈরি হইল, পলিপ্রোপিন। আমরা বুঝতে পারলাম আবার একটা পলিমারাইজেশনের কোশ্চেন কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে? ওকে, সো আসো এবার আমরা একটু দেখো, আমাদের অনেক কোশ্চেন কভার হয়ে যাচ্ছে, আমরা এখন আস্তে আস্তে একটু তাড়াতাড়ি আগাতে পারবো। ফ্যাটি অ্যাসিড কাকে বলে পারবো, কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ, এটা অধ্যায় 10-এর কোশ্চেন, এটা অধ্যায় 10-এর কোশ্চেন। এইবার আসো আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখো এক্স এর আণবিক ভর 42, মনে আছে কি শিখাইছিলাম, কার্বনের জন্য কত হয় 12,
24, 36, 48। এখন দেখো তোমার তো তুমি এর থেকে ছোট কার্বনের সংখ্যা তোমার বের করা লাগবে, যে ভর এর থেকে একটু কম হবে। কার্বন কয়টা? তার কার্বন 3টা। খুব ভালো কথা বলছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি বুঝাই যাচ্ছে যে আমার গতে এটা কি হবে? এটা হবে হলো C3H6, অর্থাৎ এটা আমার কি? প্রোপিন। প্রোপিনের তুমি দেখায় দিবা যে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ যে তোমার বিক্রিয়াটা এখানে কি হবে? C3H6 প্লাস Br2। তাহলে তোমার কি হবে? CH3 CH, এখানে একটা Br বসবে, আর এই যে CH2 যে ঘরটা ছিল, এই CH2 এখানে আরেকটা Br বসবে। তাহলে এটার নামটা কি হবে? তোমার 1,2 ডাইব্রোমো 1,2 ডাইব্রোমো প্রোপেন। 1,2 ডাইব্রোমো প্রোপেন কেন হলো? কারণ এখানে কোনো ডাবল বন্ড নাই, তাই এটা প্রোপেন, 3 কার্বন যুক্ত। 1 আর 2 নাম্বার কার্বনে কত? 1 আর 2 নাম্বার কার্বনে প্রোপেন আছে, তাই 1,2 ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার ঘতে Y যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা। দেখো এটাকে বলা আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন ভর 58। তাহলে 48-এর পরে একটু চিন্তা করে দেখো তোমার 5টা কত হয়? 60। তোমার কিন্তু কার্বন 5টা থাকতে পারবে না, তাহলে কার্বন 4টা থাকবে। খুব ভালো কথা বলছে, তোমার জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা। সো আসলে C4 লিখি। কার্বন হয়ে গেল কয়টা তোমার বলো তো? কার্বন হয়ে গেল 4টা। তোমার বলা আছে 48 মানে 58, তোমার কার্বন 4টা হইলে হয় 48, তোমার লাগবে আরো 10। C4H10 বিউটেন। চিন্তা করো তো কিভাবে। তাহলে তোমার CH3 CH2 CH2 CH3, তোমার এইটা থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা মনে করে দেখো তো। তোমার এখানে কি ইউজ করা হয়? CH3 COONA, এরকম কিছু একটা তৈরি হয়, মনে আছে? এরকম কিছু একটা যে আমরা তৈরি করছিলাম, যে এখান থেকে আমার জৈব অ্যাসিড প্রস্তুত করার কথা বলা হয়েছিল। তাহলে আমি এখান থেকে জৈব অ্যাসিড, এখান থেকে আরো অ্যাকচুয়ালি আরো অনেক ওয়েতে আমরা জৈব অ্যাসিডের দিকে যেতে পারি। এখান থেকে আরো অনেক ওয়েতে কিন্তু আমরা জৈব অ্যাসিড প্রস্তুতের দিকে যেতে পারি। সো একটা হলো অনেক বড় প্রসেস। সো আমি চাচ্ছি যে বড় প্রসেসেই তোমাদেরকে দেখাতে, তাহলে অনেকগুলা বিক্রিয়া আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলা বিক্রিয়া আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি তোমরা এটা মোটামুটি এখন পর্যন্ত বুঝে ফেলছো যে আমি কোনটার কথা বলতেছি, যে এখানে আসলে কোন বিক্রিয়াটা আমাদের হবে যে আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তাইলে ফার্স্টে একটা জিনিস একটু চিন্তা করো, যে তোমার এখানে বলা আছে হলো তোমার বিউটেন। সো বিউটেনের সাথে ফার্স্ট অফ অল তুমি বিউটেনের সাথে কি তৈরি করতে পারো? তোমার অ্যালকেনের থেকে কই যাওয়া লাগবে বলছে? জৈব অ্যাসিড প্রস্তুতিতে যাওয়া লাগবে বলছে। সো অ্যালকেন থেকে আমরা অনেক কিছুতে কিন্তু যেতে পারি, অ্যালকিনে যেতে পারি তোমার, তারপর অ্যালকিন থেকে আমরা অ্যালকোহলে যেতে পারি। ঠিক ওভাবে কিন্তু আমরা এটা করতে পারি, খুব ইজিলি আমরা এই বিক্রিয়াটা কিন্তু করতে পারি। সো ওভাবে আমরা যেতে পারবো আশা করি। তাহলে এবার আমাদের প্রথমে যে কাজটা হবে, যে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন অথবা অ্যালকাইনে যাওয়ার চেষ্টা করব। সো অ্যালকেন থেকে যদি আমরা অ্যালকিনে যাই অথবা অ্যালকাইনে যাই, আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত করা যাবে। এবং আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি হলো যে আমরা যদি অ্যালকেন থেকে অ্যালকিনে যাই, অ্যালকিন থেকে অ্যালকোহলে যাই। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমি যদি অ্যালকিনে যেতে চাই, আমার বিউটেন থেকে যাওয়া লাগবে হলো CH3 CH2 CH2। আমার Y যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করতে বলছে। সো আমি এটা থেকে কি করতে পারি? আমি এইটা থেকে খুবই ইজিলি তোমার এখানে চলে যেতে পারি। এছাড়া আমার কাছে কিন্তু আরও কিছু প্রসেস আছে। আমি আরও কিছু প্রসেস কিভাবে করতে পারি দেখো, একটু চিন্তা করো, যে আমি এখান থেকে কিন্তু তোমার তৈরি করতে পারি CH3 CH2 CH2 Cl। কিভাবে CH2Cl তৈরি করতে পারি বা CH2 ব্রোমাইড তৈরি করতে পারি? আমি এখানে যদি NaCl এর সাথে বিক্রিয়া করি, বা একটা ক্লোরাইড আয়ন, সোজা কথা একটা ক্লোরাইড আয়ন যুক্ত কিছুর সাথে যদি বিক্রিয়া করি, আমি কিন্তু এটাই পৌঁছাইতে পারবো। বাট আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য সবচেয়ে ইজি প্রসেস হবে হলো অ্যালকিনে যাওয়া।
তোমাদের জন্য সবচেয়ে ইজি প্রসেস হবে হলো অ্যালকিনে যাওয়া। সো তোমাদের কি মনে হয় এই বিক্রিয়াটা কি ঠিক আছে? দেখো আমি একটু টাইম নিয়ে জিনিসগুলো করাচ্ছি যেন তোমরা খুব ভালো মতো জিনিসটা বুঝতে পারো, এই জন্যই কিন্তু আমি বলতেছি যে তোমরা কি করতে পারো, তোমাদের কাছে কিন্তু অনেক ওয়ে আছে, তোমরা বিভিন্ন ওয়েতে কিন্তু এটার দিকে চলে যাইতে পারো। দেখো তোমাদের এবার বলো তোমরা কি মোটামুটি বুঝতে পারতেছো কিনা যে আমরা কিভাবে কি করতে পারি। এখন তোমাদের মনে আছে কিনা তোমাদেরকে খুব ইজি একটা ওয়ে শেখানো হয়েছিল যে আমরা কিন্তু ভেরি ইজিলি এইটার সাথে ক্লোরিনের বিক্রিয়া করাইতে পারি। মনে আছে ওই যে ইউভি দিয়ে যে ক্লোরিনের বিক্রিয়া করাইতে পারি, এটা কিন্তু সব অ্যালকেনের জন্যই সত্যি। তুমি যদি এখানে CH2Cl লেখো প্লাস এখান থেকে তোমার H2O হয়ে যাবে, খুব ভালো কথা। এখন এইখানে যদি তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা দিবা মনে করো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি এইখানে তুমি এইটা থেকে একটা অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকিনে পৌঁছাতে চাচ্ছ, তুমি যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তোমার কিন্তু অ্যালকিন চলে আসবে CH3 CH2। আর তাতে বড় কথা আমরা তার থেকেও ইজিলি যাইতে পারি, আমরা অ্যালকোহলেই চলে যেতে পারি, আমরা অ্যাকুয়াস দিই, কোনো সমস্যা নেই তো, আমরা অ্যাকুয়াস দিই, আমরা অ্যাকুয়াস দিয়ে কিন্তু ইজিলি আমরা CH3 CH2 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 OH এ যেতে পারি। এরপর আসলে ভাইয়া ইজি, তুমি একবার অক্সিডেশন করবা, জারণ করবা, তোমার চলে আসবে CH3 CH2 CH2 CHO, আর তুমি আরেকবার জারিত করলেই কিন্তু তোমার চলে আসবে হলো বিউটানোইক অ্যাসিড CH3 CH2 COOH। দেখো পড়ানোর শুরুতেই বলছিলাম এটা তোমার দেখো যে এই কোশ্চেনটা একটু বড় হবে, তাহলে তোমার এখন এই দুইটা জায়গায় জাস্ট বলে দেই যে এই অক্সিজেনের জন্য আর এই অক্সিজেনের জন্য প্রভাবক কিন্তু সেম হবে, যে K2Cr2O7 আর H2SO4। এই কোশ্চেনটা অনেক বড়, ভালো কোশ্চেন। এইটাকে তুমি প্রতিটা বিক্রিয়া কিন্তু আলাদা করে লিখতে হবে যে তুমি কিভাবে বিউটেন থেকে তোমার ক্লোরোবিউটেন তৈরি করছো, ক্লোরোবিউটেন থেকে কিভাবে তুমি বিউটানল তৈরি করছো, বিউটানল থেকে কিভাবে তুমি বিউটানেল তৈরি করছো, বিউটানেল থেকে কিভাবে বিউটানোইক অ্যাসিড তৈরি করছো, এটা করলে কিন্তু তোমার এই বিক্রিয়া হয়ে যাবে। দেখো আমাদের এই একটা কোশ্চেনে সব ধরনের বিক্রিয়া কিন্তু কভার হয়ে গেল, অনেক ধরনের বিক্রিয়া কিন্তু আমাদের কভার হয়ে গেল, ঠিক আছে। ওকে, এইবার দেখো রেকটিফাইড স্পিরিট কি, বেনজিনকে অ্যারোমেটিক কেন বলা হয়, এগুলো আমরা সবাই বই থেকে খুব ভালো মতো পড়ে ফেলছি, আমাদের পার্সেন্ট সহ এটা বলা আছে। সো আমরা এটা কত সালের কোশ্চেন করতেছি, বরিশাল বোর্ডের 2025 সালের কোশ্চেন কিন্তু আমরা করতেছি। আচ্ছা এবার আমাদের খেয়াল করো এই যৌগটির অসম্পৃক্ততা, আবার সেম কোশ্চেন। দেখো তোমার কি বলা, অ্যালকোহলীয়। দেখো এখানে কিন্তু কোশ্চেন ঠিক আসছে, তোমাদের একটা জিনিস মনে আছে আমি তোমাদের বলছিলাম যে দেখো তোমাদের অ্যালকোহলীয় করলে এই যে অ্যালকাইল হ্যালাইড আর পানি হয়, এই দেখো এখানে কিন্তু বিক্রিয়া ঠিক দিছে, একটু আগে বললাম না তোমাদের বইয়ে এটা ভুল আছে। সো এটা তাহলে তোমার কি হবে বুঝতেই পারছো, অসম্পৃক্ততা বলছে, তাহলে এটা কি হবে CH3 CH CH2। জাস্ট কি করবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ টেস্ট করলেই কিন্তু তোমার এটা হয়ে যাচ্ছে। এটা দেখালাম না একটু আগে, এটা দেখিয়ে দিছি। বি হতে একটি যৌগ তৈরি করা যায় যা তোমার কি বলতো, যা তোমার মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহার করা হয়। আচ্ছা ভালো কথা, আসো তাহলে আমরা বিটা ফার্স্টে বের করি, যে CH3 COOH প্লাস NaOH। তো এটা আমার কি আসে, এটা আমার আসে CH3 COONA প্লাস H2O। সো আমি একটা জিনিস বুঝলাম যে দিস ইজ মাই বি, এটা কি আমার বি। তা আমার এটা নিয়েই মূলত কাজ, আমাদের কাজটা কি করা লাগবে, যে CH3COONA এইটা থেকে একটা যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণীদেহ সংরক্ষণে। সো মৃত প্রাণীদেহ সংরক্ষণে হলো তোমার ফর্মালডিহাইড করা লাগবে, হুইচ ইজ অ্যান অ্যালডিহাইড। তাহলে তোমার CH3COONA তোমার কাছে আছে, ভালো কথা, CH3COONA। এখন তুমি এই লবণের বিক্রিয়ার সাথে তুমি CH3COON এর সাথে তুমি কিভাবে তুমি এটা তো যাইতে পারো। তুমি একটা জিনিস একটু বুঝো যে তোমাকে কি বলছে, তোমার কাছে বলা আছে সোডিয়াম অ্যাসিটেট, আর তোমার যাওয়া লাগবে কিসে, একটু মনে করার চেষ্টা করো, তোমার যাওয়া লাগবে হলো ফর্মালডিহাইডে, রাইট। তুমি একটু চিন্তা করো যে তোমার ফর্মালিন আর কি, যেটা যে আমরা তোমার ফর্মালিন বা ফর্মালডিহাইডের 40% দ্রবণ যেটা, অর্থাৎ আমাদের অ্যালডিহাইডে যাওয়া লাগবে। সো আমরা অ্যালডিহাইডে যাওয়ার চেষ্টা
করব। সো তোমার এখানে কি করা লাগবে, যে তোমার কাছে বলা আছে, তোমার কাছে আছে CH3COONA, তুমি এইখান থেকে কিভাবে যেতে পারো। তোমার প্রথম কনসার্ন থাকবে তুমি এখান থেকে কিভাবে যেতে পারো। সো তোমার এখানে একটু খেয়াল করে দেখো যে তুমি যদি এইটাকে NaOH এর সাথে বিক্রিয়া করো তাহলে কিন্তু তোমার কি হবে, তোমার অ্যালকেন তৈরি হয়ে যাবে, কিন্তু তোমার কিন্তু যাওয়া লাগবে অ্যালডিহাইডে। তুমি অ্যালডিহাইডে কিভাবে যেতে পারো একটু খেয়াল করো, একটু কঠিন লাগতে পারে কিন্তু একটু বোঝা লাগবে। তুমি এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করো তোমার এখানে কি হয়ে যাবে একটু খেয়াল করো, তোমার এখানে হয়ে যাবে হলো অ্যালকেন তৈরি হয়ে গেল। ভালো কথা, তোমার ফর্মালডিহাইড তৈরি করা লাগবে বা ফর্মালিন তৈরি করা লাগবে, CH4 তোমার এখানে তৈরি হয়ে গেল, আর তোমার বাকি Na2CO3 হইল। ভালো কথা, বুঝলাম। এখন তুমি এই যে তোমার কাছে CH4 আছে এটাকে তুমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CH3Cl plus HCl তৈরি করতে পারো। এখন এই যে তোমার আবার CH3Cl আছে, তুমি এই CH3Cl এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না, তুমি এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি কি করো, তোমার তো লাগবে অ্যালডিহাইড, তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দাও তোমার এখানে কি হয়ে যাবে CH3OH। ভালো কথা, প্লাস NaCl হইল শেষ। কিন্তু দেখো তুমি এবার যদি এখানে কি, তুমি যদি এটাকে জারিত করো, এটা কি একটা এক কার্বন যুক্ত অ্যালকোহল না, এটা হয়ে যাবে হলো তোমার অ্যালডিহাইড HCHO। দেখো তোমার HCHO তোমার হয়ে গেল, আর বাকি এখানে যা মন চায় তাই হোক, এখানে তোমার পানি হবে যাই হবে, কিছু না কিছু একটা হবে, কোনো সমস্যা নেই। মূল কথা হলো তুমি আশা করি বুঝতে পারছো যে তোমার এখানে মূলত কি হচ্ছে, তোমার এখানে মূলত অ্যালডিহাইড তোমার উৎপন্ন হচ্ছে এবং এইটাই কিন্তু তোমার এখানে দরকার, এইটাই কিন্তু তোমার এখানে দরকার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। সো তোমাদের এটাই কোনো সমস্যা থাকার কথা না, বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবা। তো এবার আসো বরিশাল বোর্ডের আরো একটা কোশ্চেন, অ্যালকাইল মূলক কাকে বলে, সাইক্লোপ্রোপিনকে কেন অ্যালিসাইক্লিক হাইড্রিন বলা হয়। সাইক্লোপ্রোপিন কোনটা একটু চিন্তা করো, যে CH2 সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, সিম্পল। এটা তোমার অ্যালিসাইক্লিক কেন তুমি সংকেতটা সহ দেখাই দিবা। KMNO4 দ্বারা এ যৌগটার এ হলো CnH2n, তাহলে CnH2nটা কি তোমার কার্বন সংখ্যা বলছে n = 3, তাহলে CH3 এটা যেহেতু একটা অ্যালকিন CH2। ভালো কথা, CH3CH2। এখন তোমার এইখানে এই অ্যালকিনটার জন্য তোমার এখানে কি লাগবে ভাইয়া, তোমার এখানে দেখানো লাগবে হলো যে এর অসম্পৃক্ততার পরীক্ষা। সো তুমি KMNO4 দিবা, KOH দিবা, দেখবা যে KMNO4 এর বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, CH3 CHOH CH2OH। ঠিক আছে, প্রোপিলিন গ্লাইকল হয়ে যাবে, প্রোপিলিন গ্লাইকল হয়ে যাবে, পাশে লিখে দিলাম আর কি CH2OH, প্রোপিলিন গ্লাইকল হয়ে যাবে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে তোমার কি বলতো যে কালারটা আছে সেই কালারটা বর্ণহীন হয়ে যাবে, এবং এভাবে আমি এটা কি হবে এটা আমি বুঝতে পারবো এটা অসম্পৃক্ত যৌগ। ভালো কথা। এবার চলে আসো ঘ নম্বরে কি বলছে, A ও B এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। ভেরি ইজি, CH2 তোমাকে দেখাইতে বলছে অ্যালকিন থেকে অ্যালকোহল, কি করবা, ডিরেক্ট জাস্ট পানির বিক্রিয়া করবা, জাস্ট পানি যোগ করবা, পানি যোগ করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে CH3CH2OH। দেখো তোমার কাছে কিন্তু এইটাই চাইছে যে এই বি যৌগটা কি দাঁড়ায়, n যদি 3 হয় CN মানে C3H7 যেহেতু 2n+1 OH। দেখো হাইড্রোজেন 8টা থাকা লাগবে, এই যে 3টা 2টা 5টা আর একটা, 3টা 2টা 5টা 2টা 7টা একটা 8টা, এই যে অক্সিজেন একটা, এই যে সি 3টা। আশা করি বুঝতে পারছি, এটা খুবই ইজি কোশ্চেন ছিল, এটা একটা ইজি কোশ্চেন ছিল। আচ্ছা 8 নাম্বার,
সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, বেনজিন কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বুঝতে পারতেছি এই কোশ্চেনটা বারবার আসছে, সো এটা ইম্পর্টেন্ট। গ নাম্বারটা আমাদের নাই। উদ্দীপকের এক্স যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন, কয়টা স্টার দিব বলো, কয়টা স্টার দিলে বুঝবা যে এটা তোমার পরীক্ষায় আসবে? অনেক 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 বেশি একটা প্রাচীন কোশ্চেন, যেটা আসতেই থাকে। ঘ কি বলছে তোমার উদ্দীপকের এক্স যৌগ, দেখো এক্স যৌগটা কি, তোমার এক্স যৌগটা হলো তোমার CH4। সো CH4 বারবার সেম বিক্রিয়া, Cl2UV, CH3Cl প্লাস HCl, Cl2 সূর্যালোকের উপস্থিতিতে, CH2Cl2 প্লাস HCl, আবার সেম Cl2UV, CHCl3 যেটাকে আমরা ক্লোরোফর্মও বলি, প্লাস HCl, আবার Cl2, সো CCl4 প্লাস HCl, অর্থাৎ আমার হয়ে গেল তোমার কি মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড, আমার মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হয়ে গেল, যেটাকে আমার টেট্রাক্লোরোমিথেনও বলে। এইটার আরেকটা নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, সো এবার খেয়াল করো, তোমার এখন দেখবা আমাদের মোটামুটি কোশ্চেন রিপিট করা শুরু হবে। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, ভালো কথা। গবেষণা কি, ডেল এইচ এর মান, এগুলো আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন না। এবার এ যৌগটা কি, খেয়াল করো, তোমার এ যৌগটা হলো যে তুমি C2H6 আর Cl2, এ যৌগ থেকে প্রাপ্ত পলিমার। তোমার এ যৌগটা মোস্ট প্রবাবলি এইটা হবে, হ্যাঁ এইটা হবে এ যৌগটা, যে C2H5Cl। হোয়াট ইজ C2H5Cl? CH2Cl, তুমি এইটা থেকেও বের করতে পারো। আবার তোমার যে অ্যালকেন আছে, তুমি সেই অ্যালকেন থেকেও কিন্তু আস্তে করে চলে যেতে পারো। তোমার এ যৌগ থেকে প্রাপ্ত পলিমার বলতে পলিথিনের মূলত বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে জানো? মূলত তোমার বুঝাচ্ছে যে পলিথিন। তুমি এটা কিভাবে করতে পারো? তুমি এটা করতে পারো হলো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করাবা, যেখানে তোমার কার্বন সংখ্যা হ্রাস পায়। সো তোমার কি হবে, তোমার কাছে আছে হলো ইথাইল ক্লোরাইড আছে, তুমি এখান থেকে ডিকার্বক্সিলেশনও আসলে দরকার নাই, তুমি এখান থেকে ডিরেক্ট কিসে চলে যেতে পারো? একটু মনে করো তো, তুমি এখান থেকে যদি NaOH অ্যালকোহলিও দাও, তোমার হয়ে যাবে CH2 প্লাস তোমার যাই থাকুক। এইবার এইটাকে তোমার ওই যে সেই বিখ্যাত চাপ সামান্য O2 দিলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, তুমি যদি এটা n সংখ্যক দাও, তুমি এটা ভাইয়া কি সংখ্যক, তুমি যদি এটা n সংখ্যক দাও, তোমার এখানে কিন্তু CH2 মিলে তোমার খুব ইজিলি হয়ে যাচ্ছে হলো তোমার পলিথিন হয়ে যাচ্ছে, যেটা তোমার পরিবেশ দূষণের জন্য অন্যতম দায়ী। দেখো এটা কিন্তু তোমার ঢাকা বোর্ডে 2024-এ আসছিল। সো বেনজিনের কোশ্চেনটা আমরা বুঝতে পারতেছি খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝতে পারতেছি। তারপরে অ্যালকাইন কাকে বলে, ইথানল পানিতে দ্রবণীয়, ইথানলের সংকেত সহ লিখে দিবা যে CH3CH2OH, এটা কি, এটার মধ্যে পোলারিটি আছে, একটু পোলারিটি আছে, যেহেতু একটা পোলার যৌগ এই জন্যই কিন্তু এটা পানিতে দ্রবণীয়, এছাড়া কিন্তু এটা পানিতে দ্রবণীয় না হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, কিউ যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবা, এর থেকে ইজি কোশ্চেন কিছু হইতে পারে? কিউ যৌগটা খেয়াল করো, N = 3 বলছে, সো C3H7OH, এটাকে ফার্স্টে একবার জারিত করলে তোমার হবে হলো CH3CH2CHO, আর এটাকে আরেকবার জারিত করলে তোমার হবে CH3CH2COOH। দেখো তোমার কিন্তু প্রস্তুত হয়ে গেল প্রোপানোয়িক অ্যাসিড। পি ও কিউ যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব, খুবই ইজি, তুমি একটু চিন্তা করো। তোমার বলা আছে যে তোমার অ্যালকিন থেকে অ্যালকোহল এবং ভাইস ভার্সা। সো তুমি যদি অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে চাও, তোমার এখানে কি বলো তো, পি ও কিউ যৌগের, সো তোমার CH3CH2 যদি তুমি পানি যোগ করো, তোমার ইজিলি চলে আসবে CH3CH2CH2OH গেল। এবার তোমাকে যদি বলে যে অ্যালকোহল টু
অ্যালকিন, আরো ইজি, খেয়াল করো C3H7OH। তোমার খালি একটা পানির অণু বের করলেই কিন্তু দেখো এখান থেকে যদি H আর OH বের হয়ে যায় তাইলেই কি হবে, এটা একটা প্রোপিন হয়ে যাবে। সো তুমি কি করবা, তুমি ব্যবহার করবা H2SO4, যেটা থেকে পানি মাইনাস করলে মানে H2SO4 যেহেতু নিরোধক, তোমার পানি মাইনাস হয়ে এটা হয়ে যাবে হলো CH3CH2। শেষ। ভেরি ইজি কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট, ইজি কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট। এর পরীক্ষায় আসার মতো একদম পারফেক্ট একটা কোশ্চেন এটা। হ্যাঁ, এই সাইজের কোশ্চেন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ওকে, আমরা আর অল্প কয়েকটা কোশ্চেন সলভ করবো, আমরা মোটামুটি চ্যাপ্টারের সবগুলো টপিকই কিন্তু আমাদের কভার হয়ে গেছে। সো খেয়াল করি আমাদের এরপর আসে অলিফিন কাকে বলে। আমরা জানি অলিফিন বলে আমাদের অ্যালকিনকে। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ, ফেনলের সংকেতটা একটু লিখে দিচ্ছি। জাস্ট এটা লিখবা যে বেনজিনের মাথায় একটা OH থাকে এবং এটা অ্যারোমেটিক যৌগের মতো ধর্মগুলো দেখায়, তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। উদ্দীপকের এ যৌগটির অসম্পৃক্ততা, খেয়াল করো এ যৌগটা কি, গতে এ যৌগটা হলো অ্যালকাইন, এটাতে আশা করি কিছু বলার নাই। অসম্পৃক্ততা কিভাবে দেখাবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, CHBr2 CHBr2 1122 টেট্রাব্রোমো ইথেন, 1122 টেট্রাব্রোমো ইথেন, 2 কার্বন যেহেতু তাই ইথেন। ঠিক আছে, 2 কার্বন যেহেতু তাই ইথেন। এবার তোমার ঘ নাম্বার কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, ঘ নাম্বার কোশ্চেনটা হলো বি যৌগ থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা। CH2 যেহেতু বিআরটা ছোট হাতের হবে 8টা, অ্যালকাইল তোমার প্রোপাইল ব্রোমাইড থেকে তোমার বি তৈরি করছে, অ্যাকুয়াস দিছে, তোমার সোডিয়াম ব্রোমাইড হয়েছে, ভালো কথা। তাইলে তোমার কি হবে CH3, এটা একটা অ্যালকোহল হবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, CH2OH। এবার তোমাকে বলছে বি থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা। খেয়াল করো তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে যেটা করতে পারো তুমি হইলো এই যে OH-টা আছে এটা থেকে তুমি কি ইথেন তৈরি করতে পারো। এখন ইথেন তুমি কিভাবে করবা, ইথেন তুমি কিভাবে করবা, তোমার এখানে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের কথা আশা করি তোমাদের মনে আছে যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে আসলে তোমার কি হয়, যে আমরা যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বলছিলাম, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে আসলে কি হয়, আমাদের একটা কার্বন সংখ্যা কমে যায়। সো আমাদের আলটিমেটলি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন যেটা আমাদের সেটার দিকে যাওয়া লাগবে। সো সেটার দিকে যাওয়ার জন্য আমাদের এটা কি করা লাগবে, আমরা এটাকে ডিরেক্ট অ্যাসিডে পরিণত করতে পারি, CH3 CH2 CH2 তোমার কি বলে এটাকে, সরি CH2 লিখতেছি, হ্যাঁ CH3 CH2 CHO। এইটাকে আবার আমরা জারিত করে চাইতে পারি আমাদের অ্যাসিডের দিকে, CH3 CH2 COOH। এইটাকে আমরা তোমার কি করতে পারি, NaOH এর সাথে বিক্রিয়া করে CH3 CH2 COONA, CH3 CH2 COONA, এটার সাথে কিন্তু আমরা বিক্রিয়া করাতে পারি। এখন তোমার মনে আছে কি না, তোমাদের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, তুমি যদি এইটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে আবার বিক্রিয়া করো, তুমি যদি এইটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার বিক্রিয়া করো, সাথে ক্যালসিয়াম অক্সাইড আর হিট দাও, তোমার কি হয়, একটা কার্বন সংখ্যা কমে যায়, CH3 হয়ে যায়। আর এই যে বাকি অংশগুলা থাকে এটা কিন্তু তোমার Na2CO3 আকারে চলে আসে। এটা কি বিক্রিয়া, ইম্পর্টেন্ট জিনিস, এটা কি বিক্রিয়া, এখান থেকে এখানে এটা ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা একটা হ্রাস পাচ্ছে, তাই এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে মূলত কি হচ্ছে, এখানে মূলত তোমার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হচ্ছে। এখানে টোটাল 1 2 3 4 4টা কি 5টা বিক্রিয়া লেখা আছে, সবগুলো আলাদা করে তোমরা লিখবা। এবং এই ঘ নাম্বারটাও কিন্তু একটা ভালো কোশ্চেন বলে বলাই যায়, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা একটু খেয়াল করি আমাদের পরবর্তী যে কোশ্চেনটা, পরবর্তী কোশ্চেনটা কি আমার, এখন দেখো কোশ্চেন আস্তে আস্তে রিপিট করা শুরু করছে। ক খ অন্য চ্যাপ্টারের 1 ও 2 এর মধ্যে কোনটা অসম্পৃক্ত বুঝাই যায় ভাই, লেখাই আছে 2 নাম্বারটা, তুমি খালি কি করবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণের টেস্টটা করায় দিবা, তাইলেই হয়ে যাবে। এবার তোমার চলে আসে ঘ নাম্বারটা। সো ঘ নাম্বারটায় কি চাইছে, 2 নং থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা। CH2 যেহেতু N এর সংখ্যা 2 বলছে, এটা থেকে কি করব, প্লাস পানি, CH3
CH3CH2OH ফ্যাটি অ্যাসিড প্রস্তুত বলছে না, দুইবার জারণ করবা। এটা তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। জারণ মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর H2SO4 অ্যাড করব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সো কি হবে? CH3CH2CHO। তুমি যদি আরেকবার এটাকে জারিত করো, তোমার হবে CH3CH2COOH। জৈব অ্যাসিড আমার প্রস্তুত হয়ে গেল। আমার এটাই কিন্তু আমার সেই যে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এই বিক্রিয়াগুলো আমরা অলরেডি করে ফেলছি। এইবার দেখো তোমার এখন আমাদের কোশ্চেন যে পুরো রিপিট, সো আমরা রিপিটের দিকে বেশি যাবো না। অ্যালকাইল মূলক প্রোপিনকে অসম্পৃক্ত আমরা এগুলো দেখাইতে পারবো। অসম্পৃক্ত কেন বলা হয়? ডাবল বন্ড থাকে, চাইলে এক দুটা বিক্রিয়াও লেখাই দিতে পারো। এক্স থেকে কিভাবে ইথানল পাওয়া যায়? আচ্ছা, এক্স কি তোমার? এক্সে হলো NaOH বলা আছে আর Na2CO3 বলা, রাইট? Na2CO3 বলা আই গেস। তো তোমার যদি CH3CH2COON, তার মানে প্রথমেই একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এটা কি? ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পাবে। তাইলে এখানে কি উৎপন্ন হবে? এই এক্সটা কি? এই এক্সটা হবে হলো CH3CH3। ইথানল প্রস্তুত করতে বলছে, এক্স যৌগ থেকে ইথানল। ফার্স্টে ক্লোরিনেশন করবা, কি হবে? CH3CH2Cl। এরপর এই অ্যালকাইল ক্লোরাইড থেকে ইথানল, এটা তো এতক্ষণে মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিব, কি হবে? CH3CH2OH প্লাস NaCl। আমাদের কাঙ্ক্ষিত যৌগ কিন্তু পেয়ে গেছি। এটাই আমাদের অ্যালকোহল প্রস্তুত করতে বলছে। আর উদ্দীপকের Y যৌগটা আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি এর ক্ষতিকর। এটা পলিমারাইজেশন পড়লেই তোমরা পারবা। এইখানে মূলত যে জিনিসটা আসে এটা প্রোপিন। সো দিস ইজ পলিপ্রোপিন। সো প্রভাবকগুলো লিখবা যে 120 ডিগ্রি সেলসিয়াস, 140 ডিগ্রি 40 ATM চাপ, টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবক দিয়ে পলিপ্রোপিন হয়। বিক্রিয়াটা দেখাও, তোমাদের অলরেডি দেখায় দেওয়া হয়েছে। আশা করি এটা পারবা। সো হোয়াট ইজ দিস? এটা হলো পলিমারাইজেশন। আর যখনই তুমি দেখবা তোমাকে অ্যালকোহল প্রস্তুত করতে বলছে, তুমি ধরে নিবা তোমার কাছে কোনো না কোনোভাবে এই অ্যালকাইল ক্লোরাইডে গিয়ে বা অ্যালকাইল ব্রোমাইডে গিয়ে তোমার কাছে এই বিক্রিয়াটা যাচ্ছে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ব্যবহার করতেছো। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি বলা যায় যে বাকি যে কোশ্চেনগুলা, তুমি যদি কোশ্চেনগুলার দিকে একবার তাকাও, সবগুলা কোশ্চেন আমরা অলরেডি করছি। এগুলো আমাদের মোটামুটি বলা যায় এগুলো আমরা অলরেডি করছি, সেগুলো আমরা রিপিট হিসাবে বলতে পারি। দেখো মোটামুটি 15টা সিকিউ তোমাদের করাইছি, 13 নাম্বার পর্যন্ত তোমাদের পুরো সলভ সহ করছি। তুমি এই দুইটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে এই ভিডিওটা। যারাই দেখবা তারা নিজেরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবা, বিকজ এই কোশ্চেনগুলো অলরেডি করানো হয়েছে। দেখবা কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ডের কিছু ভালো কোশ্চেন দেয়া। ঠিক আছে, এখানে হয়তো মোস্ট প্রবাবলি তোমার এখানে মানে একটু সংকেতে ঝামেলা আছে। এটা তোমার CnH2n থেকে এটা হয়তো তোমার CnH2n+1OH হবে। সো এটা আমরা বাদ দিতে পারি, এটা আমরা বাদ দিতে পারি। মোটামুটি আমরা যদি এই কোশ্চেনটা বাদও দেই, তাও দেখো মোটামুটি আমাদের কয়টা কোশ্চেন হইল? আমাদের মোটামুটি আমরা 14টা কোশ্চেন সলভ করলাম, যার মধ্যে তোমাদেরকে 13টাই বলে দেয়া। লাস্ট কোশ্চেনটা জাস্ট তোমাদের জন্য ছোট একটা HW। তোমরা এই ভিডিওটা যেদিন যেই বছর যখন দেখবা এইটা HWটা সম্পন্ন করবে এবং চেষ্টা করবা এটা নিজে করার, কারণ সব ধরনের বিক্রিয়া কিন্তু আমাদের কভার হয়ে গেছে এবং বুঝতে পারছো যে কোন টপিকগুলা থেকে জেনারেলি তোমার পরীক্ষায় আসে। সো তোমাদের সাথে SSC FRBতে যারা SSC 26 ব্যাচ তাদের সাথে FRBতে দেখা হবে। কেউ যদি এখনো ভর্তি না হয়ে থাকো, তোমরা ভাইয়ার নামের সাথে 400 অর্থাৎ রাইয়ান 400 এই কোডটা ইউজ করে 400 টাকা একটা ডিসকাউন্ট পেতে পারো। এবং যে অন্য ব্যাচের আসো, আশা করি এই ভিডিওটা দেখলে তোমার এই চ্যাপ্টারের ওয়ান শট করে আসো, একাডেমিক প্রোগ্রামে ক্লাস করে আসো, কোনো জায়গায় বাইরে থেকে পড়ে আসো, তুমি এই ক্লাসটা দেখার পর তোমার এই চ্যাপ্টারের সিকিউ আর শর্ট কোশ্চেনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে মনে প্রাণে বিশ্বাস করতেছি। তোমাদের সাথে আবার কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ছোট্ট একটা কথা, যে তোমরা যদি এখনো কেউ যুক্ত না হয়ে থাকো, তোমরা চাইলে যুক্ত হতে পারো। যদি এটা দেখা যাচ্ছে না, আমি একটু হালকা কালি দিয়ে লিখি, যে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। ভাইয়ার ছোট্ট একটা গ্রুপ আছে, তোমরা এটায় চাইলে যুক্ত হয়ে যেতে পারো, যেটার নাম হলো কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট, যেটা তোমরা ফেসবুকেও পাবা এবং একই সাথে তোমরা ইউটিউবেও পাবা। সো তোমরা নামটা সার্চ দিয়ে জয়েন হয়ে যেতে পারো। কিরকম কন্টেন্ট লাগবে বলতে পারো, তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। অ্যান্ড চেষ্টা করবা এই চ্যাপ্টারটা এমনভাবে করার যেন SSCতে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনও মিস না যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।